শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো। করোনার সময়ে তোমাদের সকল পাঠ কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারি সাদত কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম মিয়া স্যার, সম্মানিত উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার স্যার, বাংলা বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান সরকার স্যার এবং বাংলা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণের সার্বিক তত্ত্বাবধানে তোমাদের অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই তোমরা এই ক্লাসগুলো থেকে অত্যন্ত উপকৃত হচ্ছ। আরেকটি কথা বলবো, যতই আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করি না কেন, এই পাঠদান কার্যক্রম মোটেই ফলপ্রসূ হবে না যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে না শোনো। ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনলে শুধু হবে না, তোমাদের যে মূল বই রয়েছে, পাঠ্য বই, সেই বইগুলো বাসায় অবশ্যই নিজে নিজে পড়তে হবে। সবাই তোমরা প্রমোদ চৌধুরীর বিখ্যাত একটি কথা আছে, সেটি সম্পর্কে আশা করি জানো, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। অর্থাৎ আমরা যদি সুশিক্ষিত হতে চাই, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে নিজেকে নিজে ভালো করে তৈরি করতে হবে। তোমরা যারা শিক্ষার্থীরা, তোমাদের বেশি বেশি করে বই পড়তে হবে, কারণ বই পড়ার মধ্য দিয়েই আমাদের মস্তিষ্ক অনেকটা বেশি সক্রিয় থাকে। যখন একজন বই পড়ে তখন সে সম্পূর্ণরূপে তার মন মগজের মনোযোগটি বইয়ের মধ্যে অথবা সেই ঘটনার মধ্যে সম্পূর্ণরূপে দিতে পারে। কিন্তু টেলিভিশন দেখার সময় অথবা ইউটিউব অথবা অনলাইন কার্যক্রমে ক্লাস দেখার সময় আমাদের মনের সব কয়টা অংশ সক্রিয় থাকে না। হ্যাঁ, আমরা অবশ্যই এই করোনাকালীন সময়ে অনলাইনের ক্লাস কার্যক্রম সমূহ দেখব, কিন্তু সেই দেখার আগে যেন আমরা আমাদের মূল পাঠ্য বইগুলো ভালো করে পড়ে নিই এবং সেই পাঠ্য বইয়ের যে অংশগুলো আমরা বুঝতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, সেগুলো সম্মানিত শিক্ষকগণের ক্লাস কার্যক্রমের সাথে আমরা মিলিয়ে নেব। তবেই এই অনলাইন পাঠদান কার্যক্রম সম্পূর্ণ ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা নোট বই বা গাইড বইয়ের চেয়ে মূল যে পাঠ্য বই আমাদের রয়েছে সেগুলো তোমরা বেশি পড়বে, কারণ সেগুলো পড়ার মধ্য দিয়েই লেখকের সাথে তোমাদের আত্মিক যোগাযোগটা সম্পূর্ণ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা স্নাতকোত্তর শ্রেণীতে পড়ো, তোমাদের সাথে আজকে আমি রবীন্দ্রনাথের ছোট গল্প বিষয়ে কথা বলবো। তোমাদের স্নাতক সম্মান শ্রেণীতেও রবীন্দ্রনাথের ছোট গল্প পাঠ হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে তোমরা রবীন্দ্রনাথের গল্প পড়েছ। আবার স্নাতকোত্তর শ্রেণীতেও এই কোর্সটি অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসে। বাংলা ছোট গল্প যার হাত ধরে শুরু হয়েছে, বিকাশ লাভ করেছে এবং নান্দনিকতার উৎকর্ষে স্থান লাভ করেছে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের স্রষ্টা রবীন্দ্রনাথ। শুধু বাংলা ছোট গল্পেরই নয়, বিশ্বের অনেক অনেক সাহিত্যেই ছোট গল্পের আবির্ভাবের আগে রবীন্দ্রনাথ আমাদের ভাষায় ছোট গল্প লিখেছেন। আর তার ছোট গল্পগুলো জীবনের নানা দিক, নানা রূপ স্পর্শ করেছে নানাভাবে।
সেই জন্য আমরা যদি জীবন সম্পর্কে জানতে চাই, জীবন যদি উপলব্ধি করতে চাই, আমরা যদি রবীন্দ্রনাথের সময়কার প্রকৃতি, মানুষ প্রভৃতি সম্পর্কে জানতে চাই, তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো অবশ্য পাঠ্য। তিনি অনেক যত্ন করে এই ছোট গল্পগুলো লিখেছেন, অনেক মমতা ভরে মানুষের জীবনকে এই গল্পের মধ্যে স্থান দিয়েছেন। যদিও সাহিত্যের এই আঙ্গিকটির নাম ছোট গল্প, কিন্তু এই ছোট গল্পের মধ্যে জীবনের নানান দিক উঠে আসে। রবীন্দ্রনাথ জীবনের নানান পর্যায়ের মন মানসিকতা, সুখ দুঃখ, আবেগ, ভালো লাগা, ভালোবাসা প্রভৃতি বিষয় তিনি তার এই ছোট গল্পের মধ্যে তুলে এনেছেন, সেটা তোমরা জানো। একটি গুরুত্বপূর্ণ বিষয়, রবীন্দ্রনাথের ছোট গল্পে এই বাংলাদেশের, অর্থাৎ বর্তমানে 56,000 বর্গমাইলের যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ এবং প্রকৃতি বেশি করে স্থান পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অনেকে তোমরা অবগত আছো, এই বাংলাদেশে রবীন্দ্রনাথের জমিদারিত্ব ছিল। সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর প্রতিশর, এই অঞ্চলগুলো রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত। এই অঞ্চলগুলোতে তার জমিদারি ছিল। এই জমিদারিত্বের কাজ দেখাশোনা করার জন্য রবীন্দ্রনাথ এই অঞ্চলগুলোতে ছিলেন। এই অঞ্চলের প্রকৃতি প্রাণ ভরে উপভোগ করেছেন। এই অঞ্চলের মানুষ, কৃষক, বিশেষ করে মুসলমান কৃষক সহ আরো অন্যান্য শ্রেণী পেশার মানুষ তিনি খুবই মনোযোগে পর্যবেক্ষণ করেছেন। আর সেই তার পর্যবেক্ষণ লব্ধ মানুষ, প্রকৃতি তার ছোট গল্পে ঠাঁই করে নিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আজকে রবীন্দ্রনাথের যে গল্পটি নিয়ে আমি আলোচনা করব, সেটির নাম পোস্টমাস্টার। আশা করি সবাই তোমরা গল্পটি পড়ে ফেলেছ। গল্পটি খুব বেশি বড় নয়, অল্প সময়ের মধ্যেই পড়ে ওঠা যায়। পোস্টমাস্টার গল্পটি পড়ি যখন আমরা, আমাদের মনে হয় যেন এক ধরনের মমতাবোধ, অথবা আমরা একটু দুঃখে ভারাক্রান্ত হই। যখন এই গল্পটি শেষ হয়, আমাদের মন একটু করুণ রসে সিক্ত হয়ে ওঠে। অনেকের হয়ে ওঠাটাই স্বাভাবিক। বর্তমান সময়ে এসে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নানাভাবে বিবেচনা করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, একটি সাহিত্যকর্মের নানা রকম পাঠ তৈরি হয়। শুধুমাত্র একমুখী বিশ্লেষণে বর্তমান সময়ের সাহিত্য সমালোচিত, আলোচিত বা প্রশংসিত হয় না। নানামুখী বিশ্লেষণ বর্তমান সময়ের সাহিত্যের তৈরি হয়। যখন তোমরা স্নাতক চতুর্থ বর্ষে পড়তে, সেই সময় তোমাদের সাহিত্য সমালোচনা তত্ত্ব অথবা পাশ্চাত্য সাহিত্য তত্ত্বের কোর্সগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। সেখানে তোমরা রোমান্টিকতাবাদ, আধুনিকতাবাদ, উত্তর আধুনিকতাবাদ, মার্ক্সবাদ, প্রকৃতিবাদ, বাস্তবতাবাদ, পরাবাস্তবতাবাদ, এরকম নানা সাহিত্য সমালোচনার পদ্ধতি সম্পর্কে ওই সময় তোমরা ধারণা লাভ করেছ। যারা লাভ করো নাই, অল্প পরিসরে হলেও এই সাহিত্য সমালোচনার তত্ত্ব বা পদ্ধতিগুলো তোমরা জেনে নেবে, বুঝে নেবে। কেন জেনে বুঝে নেবে? এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে আমরা অনেক সময় একটি সাহিত্যকে বিচার বিশ্লেষণ করে থাকি। হ্যাঁ, যদিও পাঠক তার নিজের পাঠ এবং নিজের জীবনের সাথে মিলিয়েই একটি সাহিত্যকে বিচার বিশ্লেষণ করবে, কিন্তু সেই সাথে সাথে যদি এই পৃথিবীর গুরুত্বপূর্ণ বাকসমূহ, তত্ত্বসমূহ যদি আমাদের মাথায় থাকে, তাহলে সাহিত্যের সমালোচনা পদ্ধতিগুলো আরো সহজতর হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, একটু আগে যে সাহিত্য সমালোচনা তত্ত্ব বা পদ্ধতিগুলোর নাম বললাম, সেগুলোর
মাধ্যমেও তোমরা এই পোস্টমাস্টার গল্পটিকে সমালোচনা করতে পারো। হ্যাঁ, আমরা এখানে প্রকৃতিবাদকে নিয়ে আসতে পারি, বাস্তবতাবাদকে নিয়ে আসতে পারি, আমরা রোমান্টিসিজমের মাধ্যমে পোস্টমাস্টার গল্পটিকে সমালোচনা করতে পারি, নানাভাবেই সমালোচনা করা যায়। আমি আগেই বলেছি, এই বর্তমান সময়ে একটি গল্পের নানামুখী পাঠ তৈরি হয়, আর শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমাদের কোনো সময়ই লেখকের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত নয়। আমরা অনেক সময় একটি কবিতা বুঝতে পারি না, হয়তো তোমাদের অনেক শিক্ষক একটি কবিতা লিখলেন অথবা তোমাদের এক বন্ধু একটি কবিতা লিখলেন, সেই কবিতা তোমরা বুঝতে পারলে না, কিন্তু এই আধুনিক সময়ে সাহিত্য সমালোচনার ভাষায় একটি সাহিত্যের ব্যাখ্যা, একটি কবিতা, ছোট গল্প, উপন্যাস, চিত্রকর্মের ব্যাখ্যা যিনি লিখেছেন তিনি দিবেন না। না, সাহিত্যকর্ম, শিল্পকর্মের ব্যাখ্যা দেওয়ার মালিক স্রষ্টা নন। তাহলে ব্যাখ্যা কে দিবেন? ব্যাখ্যা দিবেন পাঠক। নানা পাঠক নানাভাবে একটি সাহিত্য অথবা একটি শিল্পকর্মের ব্যাখ্যা তৈরি করবেন। এমনকি যে সাহিত্যকর্ম নানা পাঠকের কাছে নানা রকম ব্যাখ্যার মধ্য দিয়ে যুগের পর যুগ অতিক্রম করে, সেই সাহিত্যই হয়ে ওঠে যুগোত্তীর্ণ, কালোত্তীর্ণ সাহিত্য। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ শিল্পের ব্যাখ্যা দেওয়ার মালিক শিল্পের স্রষ্টা নন। শিল্পী যখন তার সাহিত্যকর্মটি অথবা শিল্পকর্মটি রচনা করে ফেলেন, সেই সময় থেকে ধরে নিতে হবে ওই শিল্পী মৃত। মানে আমরা ওই শিল্পীর কাছ থেকে কোনো ব্যাখ্যা নিতে যাব না, চাইতে যাব না। সেই জন্য ওই শিল্পীকে আমরা মৃত ধরলাম। যে শিল্পীকে বলা যাবে না আপনার এই ছোট গল্পের, আপনি এই ছোট গল্পে কি বুঝিয়েছেন, আপনি এই কবিতায় কি লিখেছেন, কি বুঝিয়েছেন, এটা আমরা সেই ছোট গল্পকার, কবি বা উপন্যাসিকের কাছে জানতে চাইব না। তাহলে এর ব্যাখ্যা তৈরি হবে নানা পাঠকের কাছে নানা রকম। একটি ছোট গল্প যদি 1000 পাঠক পাঠ করেন, হ্যাঁ, সেই ছোট গল্পের মানে তৈরি হতে পারে 1000টি, হতেই পারে। এর কারণ নানা পাঠকের মন, মানসিক স্তর, দৃষ্টিভঙ্গি নানা রকম। সেজন্য এক একজন পাঠক, এক একজন সমালোচক একটি সাহিত্য বা শিল্পকর্মকে এক একভাবে বিচার বিবেচনা করতে পারেন। এটাই আধুনিক এই সময়ে সাহিত্য সমালোচনার পদ্ধতি। এই কথাগুলো কেন বলছি? রবীন্দ্রনাথের এই পোস্টমাস্টার ছোট গল্পটিও নানা রকম ব্যাখ্যার দাবিদার। যদিও আমাদের পাঠ করা মাত্র অনেক সময় মনে হয় ছোট একটি গল্প, হয়তো এখানে কিছু স্নেহের কথা আছে, মায়া মমতার কথা আছে, এর মধ্যেই হয়তো গল্পটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা একজন পাঠকের অথবা সম্ভাবনা অনেক পাঠকের মনে হতেই পারে, কিন্তু এর মানে শুধু এই একমুখী নয়। এই গল্পটিরও মানে নানামুখী হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, যদি সংক্ষিপ্ত পরিসরে এই পোস্টমাস্টার ছোট গল্পের কাহিনীটুকু আমরা জেনে নেই, সেখানে আমরা দেখতে পাই যে অত্যন্ত প্রত্যন্ত এলাকা উলাপুর, সেখানে একটি নীলকুঠি স্থাপিত হয়েছে। সেই নীলকুঠির প্রয়োজনে সাহেবগণ এই প্রত্যন্ত এলাকায় একটি পোস্ট অফিস স্থাপন করেছে। এখন যেহেতু পোস্ট অফিস স্থাপিত হয়েছে, সেই পোস্ট অফিসকে পরিচালনার জন্য একজন কর্মকর্তা দরকার, অথবা একজন অফিসার দরকার, অথবা একজন লোক দরকার যিনি সেই পোস্ট অফিসটিকে পরিচালনা করবেন। সেই লোকটি এসেছেন কলিকাতা থেকে। এখন কলিকাতার সেই লোকটি, যিনি গ্রাম অঞ্চলে কখনো ওইভাবে আসেননি, গ্রামের মানুষের সাথে মিশেননি, এখানে গল্পকার রবীন্দ্রনাথ বলছেন কলিকাতা থেকে যখন লোকটি এই প্রত্যন্ত এলাকার পোস্ট অফিসে এলেন, তার যেন
জলের মাছ ডাঙায় উঠলে যেরকম অবস্থা হয় সেরকম একটি অবস্থা। সেই পোস্টমাস্টারের সাথে আরো যে আশপাশের লোক রয়েছে, গল্পকার বলছেন যে সেই লোকদের অথবা সেই কর্মচারীদের পোস্টমাস্টারের সাথে মেশারও হয়তো যোগ্যতা নেই। আর এই গ্রামটি খুবই ছোট, খুব বেশি মানুষ এই গ্রামে নেই। এরকম একটি জায়গায় পোস্টমাস্টার তার পোস্টিং নিয়ে আসলেন। এখন বেশ কয়েকজন কর্মচারী সহায়তা করতো তাকে, কিন্তু তার নিকটবর্তী যে সব সময় থাকতো সে হলো রতন নামের একটি মেয়ে। রতনের বয়স শিক্ষার্থী বন্ধুরা 12-13 বছর। এমনকি তিনি রবীন্দ্রনাথ গল্পের মধ্যে বলেছেন যে রতনের বিয়ের বয়স হয়েছে কিন্তু এখনো তার বিবাহ হয়নি। অর্থাৎ এখানে লেখক ইঙ্গিত দিয়ে দিচ্ছেন একজন বিবাহযোগ্য মেয়ে রতন। এখন পোস্টমাস্টার যখন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে নির্জন একটি জায়গায় তার দিন যাপন করেন, যদিও তার পোস্ট অফিসে খুব বেশি কাজ নেই, এই প্রাকৃতিক পরিবেশে অনেক সময় বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, রোদ ওঠে, পাখি ডেকে ওঠে, নির্জনতা নেমে আসে, এরকম একটি জায়গায় স্বভাবতই পোস্ট অফিসারের তার বাবার কথা মনে হয়, মার কথা মনে হয়, পরিবারের কথা মনে হয়, আত্মীয় স্বজনের কথা মনে হয়। এরকম নির্জন জায়গায় মনে হওয়াটাই স্বাভাবিক। আর সেক্ষেত্রে সে মাঝে মধ্যে রতনকে ডাকে। রতন তার প্রাত্যহিক কিছু কাজকর্ম করে দিয়ে যায়, হয়তো গোসল করার পানি এনে দেয় অথবা রুটিটা সেকে দেয়। এভাবে ধীরে ধীরে রতনই হয়ে ওঠে তার নিকটতম প্রতিবেশী, তার ভাব বিনিময়ের মানুষ। সে রতনের সাথে তার পরিবারের গল্প করে, মা বাবার গল্প করে, আত্মীয় স্বজনের গল্প করে, এবং ধীরে ধীরে রতনও পোস্টমাস্টারের মা বাবা বলে সম্বোধন করে, আত্মীয় স্বজনকে হয়তো দিদি বলে, দাদা বলে সম্বোধন করে। এভাবে পোস্টমাস্টার এবং রতনের মধ্যে সম্পর্কটা আন্তরিক হয়ে ওঠে, মানবিক হয়ে ওঠে। একসময় পোস্টমাস্টার রতনকে পাঠ শেখানোরও দায়িত্ব নেন, বর্ণপরিচয় শেখানো, যুক্তাক্ষর শেখানো, সেই বিষয়গুলাও সম্পাদিত হয়, আমরা গল্পের মধ্যে দেখতে পাই। হঠাৎ করে একদিন পোস্টমাস্টার অনেক অসুস্থ হয়ে যায়। আর মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে ওই সময় স্বভাবতই তার মন অনেক দুর্বল হয়ে পড়ে এবং আত্মীয় স্বজনের সেবা পেতে মন চায়, আত্মীয় স্বজনের কথা অনেক মনে পড়ে। ঠিক সেই সময় পোস্টমাস্টার যখন অসুস্থ হয়ে পড়েন, রতন তাকে সেবা শুশ্রূষার দায়িত্ব নেয়। এমনকি সে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সেবা শুশ্রূষা সে পোস্টমাস্টারকে করে থাকে, একদম পরমাত্মীয়র মতো। আমরা এই গল্পের মধ্যে দেখতে পাচ্ছি এই প্রাকৃতিক পরিবেশ আচ্ছাদিত নির্জনতম জায়গায় ছোট্ট একটি গ্রামে, যে গ্রামে খুব বেশি মানুষ নেই, সেখানে দুইটি মানব হৃদয়ের যোগাযোগ ঘটেছিল। একটি হলো পোস্টমাস্টার, আর একটি হলো রতন। দুইজন মানুষ একে অপরের সংস্পর্শে এসেছিলেন। আর শেষের দিকে আমরা দেখতে পাই পোস্টমাস্টার অত্যন্ত বিরক্ত হয়ে উঠছিলেন এই এলাকায় থেকে, সেজন্য তিনি বদলি হওয়ার জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়। তিনি যেদিন চলে যাবেন তার আগের দিন তিনি রতনকে বলেন, রতন, আমার বদলির অর্ডার হয়েছে, আমাকে চলে যেতে হবে। এমনকি রতন পোস্টমাস্টারকে বলে, আমাকে আপনি আপনার সাথে নিয়ে যাবেন, এরকম একটি আহ্বান জানায় যে সে যেন পোস্টমাস্টার যেন রতনকে তাদের বাড়িতে নিয়ে যায়, এরকম আহ্বান জানায়। তখন পোস্টমাস্টার বলে, না, এটা তো সম্ভব না রতন, এভাবে সে উত্তর জানায়। আর শেষের দিকে পোস্টমাস্টার যখন চলে যায়, রতনের মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ওঠে। এমনকি পোস্টমাস্টারের মনে ইচ্ছে জাগে সে হয়তো রতনকে সাথে নিয়ে গেলেই পারত,
কিন্তু নৌকা যখন ছেড়ে দেয় ওই সময় আর সম্ভব থাকে না, অথবা পোস্টমাস্টার নিজেকে সান্ত্বনা দেয় এই বলে যে পৃথিবীতে কে কাহার, এখানে অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হয়, আবার অনেক সম্পর্কই বিচ্ছেদ হয়ে যায়, এটাই স্বাভাবিক, এটাই জীবনের ধর্ম। এমনকি ওই সময় রতনেরও হয়তো সাময়িকভাবে কয়েকদিন প্রচণ্ড রকম খারাপ লাগলেও পরবর্তীতে সে আবার যখন নতুন পোস্টমাস্টার আসে তার সাথে হয়তো তার এক ধরনের সম্পর্ক স্থাপিত হয়। এরকমভাবেই হয়তো মানুষের জীবনের নানা শূন্যস্থানগুলো অথবা সম্পর্কের যে শূন্যতাগুলো সেগুলো ধীরে ধীরে জীবনেরই প্রয়োজনে পূর্ণ হয়ে ওঠে। মানুষ অনেক দিন ধরে একটি বেদনাকে আঁকড়ে থাকতে পারে না, কারণ জীবনে রয়েছে নানা ক্ষেত্র, নানা বাস্তবতা, আর এই নানা ক্ষেত্র বাস্তবতার সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পের যে বিষয়টি গুরুত্বপূর্ণ খুবই, সেটি হলো এই গল্পটির বিষয় এবং শিল্পরীতি বা আঙ্গিকের কথা আমাদের একটু বলতেই হবে। বিষয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি হয়তো এটি অত্যন্ত সরল একটি সম্পর্কের গল্প হতে পারে, কিন্তু আমি আগেই একটি বিষয় বলেছি যে একটি পাঠকে নানাভাবে বিশ্লেষণ করা যায়। অনেক সাহিত্য সমালোচকই বলেছেন যে শুধু সরল স্নেহের গল্প এই পোস্টমাস্টার গল্প নয়, এই পোস্টমাস্টার গল্পটি একটি প্রেমের গল্প। হ্যাঁ, এখানে যদিও রতনকে শুরুতে বালিকা বলা হয়েছে, আবার শেষের দিকে এক জায়গায় রতনকে নারী বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে তার নারীর হৃদয়ের কথা। শুরুতে এক জায়গায় বালিকা বললেও নারী নামে আখ্যায়িত করা হয়েছে। হ্যাঁ, এখানেই রতনের সাথে পোস্টমাস্টারের প্রেমের সম্পর্ক স্থাপিত হয়। এমনকি এই প্রেম ছিল অনেকটাই একপাক্ষিক প্রেম। রতন পোস্টমাস্টারের প্রেমে পড়ে যায়, এমনকি সেই প্রেমে পড়ার ক্ষেত্রে পোস্টমাস্টারের হয়তো নানা ইঙ্গিত থাকতে পারে, ভূমিকা থাকতে পারে, সেগুলো হয়তো রতনের অবুঝ মন অনেক কিছু বুঝতে পেরে অথবা বুঝতে না পেরেও হোক, সে পোস্টমাস্টারের সংস্পর্শে এসে এসে ধীরে ধীরে পোস্টমাস্টারের সে প্রেমে পড়ে যায়। এমনকি সেই প্রেমের দাবি থেকেই সে পোস্টমাস্টারকে আহ্বান জানিয়েছিল যে দাদাবাবু, আমাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে কিনা। কিন্তু পোস্টমাস্টার রতনের প্রেমে পড়েনি। সে হয়তো তার যে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি, তার যে স্বাভাবিক শারীরিক অথবা মানসিক প্রয়োজনে একজন একজন ভৃত্য রতনের সাথে একজন প্রভু পোস্টমাস্টারের যেরকম সম্পর্ক হয়ে থাকে, সেরকম সম্পর্কই হয়তো পোস্টমাস্টার রতনের সাথে স্থাপন করেছিল। রতনের মন ছিল অত্যন্ত এখানে অত্যন্ত প্রেমাংশু হয়ে উঠেছিল, অর্থাৎ সে প্রেমের প্রতি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছিল। সে পোস্টমাস্টারের প্রেমে পড়েছিল। সেই দিক দিয়ে আমরা এই পোস্টমাস্টার ছোট গল্পকে একটি প্রেমের গল্পও বলতে পারি। শুধু প্রেমের গল্প নয়, এখানে প্রাকৃতিক নানা উপাদান আছে। এখানে বৃক্ষলতা পাতার কথা ভালো করে উল্লেখ করেছেন, প্রাকৃতিক একটা আবহ রবীন্দ্রনাথ নির্মাণ করেছেন। এমনকি প্রকৃতি আমাদের অঞ্চলেরই প্রকৃতি। এরকম নানা দৃষ্টিভঙ্গি থেকেই গল্পকে আমরা শিক্ষার্থী বন্ধুরা বিশ্লেষণ করতে পারি। আর গল্পের আঙ্গিকের দিকে যদি আমরা দৃষ্টি দিই, এ জায়গায় একটি বিষয় আমরা দেখতে পাই যে এই গল্পটি যেন কোনো একজন লোক বলছেন। যে লোকটি গল্প বলছেন তিনি ওই পোস্ট অফিসারকে চিনেন, রতনকে চিনেন,
এবং পোস্টমাস্টার আর রতনের জীবনকে যে অনেক কাছ থেকে দেখেছেন, অথবা একটু দূর থেকে দেখেছেন, অথবা যিনি এই গল্পটি বলছেন তিনি জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞ, পোস্টমাস্টার এবং রতনের সম্পর্কগুলো অল্প স্বল্প দেখে থাকলেও সেটার মধ্য দিয়েই তার জীবনের অভিজ্ঞতার সাথে মিলিয়ে অনেক কিছু আন্দাজ করতে পেরেছেন, আঁচ করতে পেরেছেন যে পোস্টমাস্টার এবং রতনের জীবনে কি হচ্ছে, কি কি হতে পারে। নির্জনতম একটি জায়গায় কোনো লোকজন নেই, সমাগম নেই, পোস্টমাস্টার এবং বিবাহযোগ্য একটি মেয়ে অবস্থান করছে, তাদের মধ্যে কি হতে পারে না হতে পারে, এরকম অনেক কিছুই যে লোকটি তাদেরকে অনেক কাছ থেকে দেখেছেন তিনি অনুমান করতে পারছেন, আন্দাজ করতে পারছেন। এমনকি তারই বয়ানে এই গল্পের অনেক অনেক কিছু উত্থাপিত হয়েছে। যেমন শুরুতেই তিনি বলেছেন আমাদের পোস্টমাস্টার বলেছেন, অর্থাৎ তিনি আশপাশে থাকেন পোস্টমাস্টার তাদের। আবার শেষের দিকে তিনি আরো একটি বিষয় বলেছেন যে জীবনের এরকম ভ্রান্তি, এরকম দুঃখ অথবা এরকম মায়াবন্ধনে আবদ্ধ হওয়া, এর বেদনা অল্প সময়ের জন্য থাকলেও পরবর্তীতে এগুলো অন্য আরেকজনের সংস্পর্শে এসে হয়তো এই বেদনাগুলো দূর হয়ে যায়। অর্থাৎ যে লোকটি তাদেরকে পর্যবেক্ষণ করেছিলেন তিনি হয়তো পরবর্তীতে খেয়াল করেছেন যে নতুন যে পোস্টমাস্টার এসেছে তার সাথে আবার এরকম সম্পর্ক রতনের স্থাপিত হয়েছে। সেরকম একজনই লোক এই গল্পটি তার জবানিতে বেশ কিছু ইঙ্গিত দিয়ে দিয়ে গেছেন। এটা এই গল্পের আঙ্গিকগত একটি বিশেষ বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, আমি নানাভাবে গল্পটি সম্পর্কে আলোচনা করতে চেষ্টা করেছি। আবারও বলবো, আমি যেভাবেই বলি না কেন গল্পটি তোমাদেরকে মনোযোগ দিয়ে পাঠ করতে হবে, আর সেই পাঠের মাধ্যমে যে তোমাদের বোঝাপড়াটা হবে, তোমাদের নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়ে যে সময়ে গল্প লেখা হলো সেই সময়ের সাথে মিলিয়ে যদি তোমরা গল্পটিকে পাঠ করো তাহলে অনেক উপকৃত হবে, অনেক ভালো করে বুঝতে পারবে বলে বিশ্বাস। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পে অনেক সুন্দর সুন্দর উক্তি রয়েছে যেগুলো তোমরা জেনে নেবে, আর উক্তিগুলো অনেক চিরন্তন, আমাদের জীবন ঘনিষ্ঠ অনেক কথা রবীন্দ্রনাথ এই গল্পে বলেছেন, যা তোমাদের আশা করি পড়া মাত্রই ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আগামীতে রবীন্দ্রনাথের নিশীথে গল্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর সবাই গল্পটি পাঠ করে নেবে আগে থেকে, এতে তোমাদের পাঠ উপলব্ধি আরো সহজতর হবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।